এটি একটি সাধারণ শিল্পীর গল্প যার প্রতিভা ছিল একেবারে টপ লেভেলের, কিন্তু ভাগ্য কখনোই তার পাশে দাঁড়ায়নি। টাকার অভাব তাকে এমন এক কাজ করতে বাধ্য করে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। যদি আপনার ক্রাইম এবং থ্রিলের গল্প পছন্দ হয়, তাহলে এটি এমন একটি গল্প যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। ছবির নাম ফার্জি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। এটি একটি ছেলের গল্প যার নাম সানি। সে একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। পেইন্টিং হোক বা ডিজাইন, যে কোনো কিছু সে এত নিখুঁতভাবে কপি করতে পারে যে আসল আর নকল আলাদা করা কঠিন হয়ে যায়। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও তার জীবন সংগ্রামে ভরা। টাকার অভাব, স্বপ্নের চাপ, ধীরে ধীরে সানি হতাশার সমুদ্রে ডুবে যেতে থাকে। আর তখনই সে এমন এক সিদ্ধান্ত নেয় যা তার জীবন চিরদিনের জন্য বদলে দেয়। নিজের প্রতিভা ব্যবহার করে সে নকল মুদ্রা তৈরির পরিকল্পনা করে। কিন্তু সানি এটা কিভাবে করে আর এই খেলাটা কত বড় হয়ে ওঠে, সেই উত্তর জানার জন্য আমাদের যেতে হবে অতীতে, যেখানে কিছু মানুষ এক ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ করছে। তাদের হাতে একটা 500 টাকার নোট। প্রশ্ন একটাই, এই নোট কে বানিয়েছে? আর এখানেই সানির এন্ট্রি। এখন আমরা তার অতীতে ফিরে যাই। সানি এমন নিখুঁতভাবে পেন্টিং কপি করে যে ভ্যান গগ থেকে লিওনার্দো দা ভিঞ্চি পর্যন্ত সব কিছুই হুবহু নকল করতে পারে। কিন্তু আজকের যুগে এমন শিল্পীর তেমন মূল্য নেই, তাই সে খুব কম দামে তার পেন্টিং বিক্রি করে কোনোভাবে জীবন চালায়। তার জীবনের একমাত্র কাছের মানুষ তার বন্ধু ফিরোজ। তাদের বন্ধুত্ব শৈশব থেকে। সানির অতীত বেশ আবেগঘন। একদিন তার বাবা তাকে ছেড়ে চলে যায়। রেল স্টেশনে ঘুরতে ঘুরতে তার পরিচয় হয় ফিরোজের সঙ্গে, যে নিজেও একা ছিল। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। তারা ছোটখাটো কাজ করে জীবন চালাতে থাকে। পরে সানির দাদু তাদের নিজের কাছে নিয়ে আসেন। সানি অনুরোধ করে ফিরোজকেও সঙ্গে রাখতে, এবং তিনি রাজি হন। এখান থেকেই তার জীবন কিছুটা স্থিতিশীল হয়। সানির দাদু একজন শিল্পী হবার পাশাপাশি ক্রান্তি নামে একটি ম্যাগাজিন চালাতেন। তিনি সানিকে আঁকায় এবং ফিরোজকে প্রিন্টিং মেশিনে দক্ষ করে তোলেন। দুজনে মিলে ম্যাগাজিন চালাতে থাকে, কিন্তু সময়ের সাথে ম্যাগাজিনের ব্যবসা পড়ে যেতে থাকে। মানুষ পড়া বন্ধ করে দেয়, আর ক্রান্তি বন্ধ হওয়ার পথে চলে আসে। পরিস্থিতি এমন হয় যে 2 মাসের মধ্যে টাকা না জোগাড় হলে ম্যাগাজিন বিক্রি করে দিতে হবে। সানি আর ফিরোজ ঠিক করে যেভাবেই হোক টাকা জোগাড় করবে। এই সময়ে ফিরোজের বন্ধু আনিস তাদের একটি অবৈধ ব্যবসার আইডিয়া দেয়, নকল পণ্য তৈরি করা। কিন্তু সানির মাথায় আরও বড় পরিকল্পনা আসে। সে সরাসরি নকল মুদ্রা বানানোর সিদ্ধান্ত নেয়। ফিরোজ ভয় পেয়ে যায়, কারণ এটা বড় অপরাধ, ধরা পড়লে জেল নিশ্চিত। কিন্তু সানি তাকে বোঝায়, নোটও তো একজন মানুষই ডিজাইন করেছে, আমরা আরও ভালোভাবে কপি করতে পারি। এরপর সানি ভারতীয় মুদ্রা নিয়ে গভীরভাবে গবেষণা শুরু করে। নতুন 500 টাকার নোটের ডিজাইন, সিকিউরিটি ফিচার সব কিছু বিশদে অধ্যয়ন করে। গান্ধীজির ছবি, ওয়াটারমার্ক, মাইক্রো লেটারিং, কালার শিফটিং থ্রেড সব কিছু সে বুঝে নেয় এবং ম্যানুয়ালি রিক্রিয়েট করে। দিন রাত পরিশ্রম করে একটি নিখুঁত ডিজাইন তৈরি করে। এখন পালা প্রিন্টিংয়ের। ফিরোজ তার দক্ষতা ব্যবহার করে মাস্টার ডাই তৈরি করে। তারপর প্লেট বানানো হয়। আধুনিক মেশিন না থাকায় প্রতিটি রং আলাদা করে প্রিন্ট করতে হয়। অনেক পরিশ্রমের পর একটি নোট তৈরি হয়, দেখতে একদম আসলের মতো। কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। ফিরোজ একটি দোকানে গিয়ে সেই নোট দিয়ে বিয়ার কিনতে চেষ্টা করে। দোকানদার দেখে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এটা নকল। এখানেই সানি বুঝে যায় সমস্যা ডিজাইনে নয়, কাগজে। তারা বুঝতে পারে আসল নোটের মতো কাগজ না হলে কিচ্ছু হবে না। তারা স্যান্ডউইচ নোট তৈরি করে। 2টি লেয়ারের মাধ্যমে ফ্রন্ট ও ব্যাক আলাদা করে। বিশেষ কোটিং ও মেটালিক ইঙ্ক ব্যবহার করে ফিনিশ দেয়। আর এবার নোট হয়ে যায় প্রায় পারফেক্ট। পরের টেস্টে তারা সফল হয়। দোকানদার কোনো সন্দেহ ছাড়াই নোট গ্রহণ করে। এইভাবেই শুরু হয় তাদের অবিশ্বাস্য সাফল্য। অন্যদিকে এক অপারেশনে অফিসার মাইকেল নেপাল পুলিশের সাহায্যে ভারতের সবচেয়ে বড় নকল নোটের ডন মনসুর দারালকে ধরে ফেলে। কিন্তু যেই তাকে গ্রেফতার করা হয়, মনসুরের লোকজন হামলা করে এবং তাকে ছাড়িয়ে নিয়ে যায়। মাইকেল গত 6 বছর ধরে মনসুরের পিছনে লেগে আছে, কিন্তু প্রতিবারই সে পালিয়ে যায়।
এখন আবার বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে সানি এবং ফিরোজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তারা আসলে মনসুরেরই লোক। মনসুর জানতে চায় এত পারফেক্ট নোট বানাচ্ছে কে। অন্যদিকে এন্ট্রি হয় মেঘার, একজন ইন্টেলিজেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কারেন্সি রিসার্চার। এক সেমিনারে মেঘা তার প্রজেক্ট প্রেজেন্ট করে, ধন রক্ষক, এমন একটি সিস্টেম যা যে কোনো নকল কারেন্সি ডিটেক্ট করতে পারে। সে বলে এর মাধ্যমে ব্যাংক, মল এবং মোবাইল সিস্টেম পর্যন্ত সিকিউর করা যাবে, কিন্তু মন্ত্রী এতে কোনো আগ্রহ দেখায় না। সেখানেই মাইকেলও উপস্থিত থাকে। সে মন্ত্রীর কাছে অনুরোধ করে যাতে তাকে একটি স্পেশাল টাস্ক ফোর্স দেওয়া হয়, যাতে সে নকল নোটের চক্র ভেঙে ফেলতে পারে, কিন্তু মন্ত্রী তার কথা উপেক্ষা করে। তখন মাইকেল মন্ত্রীকে কিছু গোপন ছবি পাঠিয়ে চাপ দেয় এবং শেষ পর্যন্ত একটি এক্সপার্ট টিম স্যাংশন হয়। এদিকে সানি এবং ফিরোজ তাদের স্যাম্পল নোট নিয়ে আনিশের কাছে যায়। আনিশ দেখে হতবাক হয়ে যায়, এটা আসল নাকি নকল বোঝাই যায় না। এরপর সে তাদের এক ডিলারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ডিলার প্রথমে সন্দেহ করে, কিন্তু যখন সানি নকল নোটকে আসল নোটের মধ্যে মিশিয়ে টেস্ট করে, কোনো পার্থক্য ধরা যায় না। ইমপ্রেস হয়ে ডিলার একটি বড় ডিল অফার করে, প্রতি 500 নোটের বদলে 150 টাকা এবং আগামী 2 সপ্তাহে কোটি টাকার নোট সাপ্লাই করার অর্ডার। সানি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো এত বড় প্রোডাকশন কিভাবে হবে। এর জন্য দরকার নতুন প্রিন্টিং মেশিন এবং একটি শক্তিশালী সিস্টেম। তারা সানির কাকাকে জানায়। প্রথমে তিনি রেগে যান, কিন্তু সানি তাকে বোঝায় যে এটা তাদের ম্যাগাজিন ক্রান্তি বাঁচানোর জন্য। মেশিন কেনার জন্য 1 লাখ টাকা দরকার হয়। তারা লোন নিয়ে বড় স্কেলে প্রিন্টিং শুরু করে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাগজ। দরকার 45 GSM স্পেশাল পেপার, যা রেস্ট্রিক্টেড। সরাসরি অর্ডার করা সম্ভব নয়, তাই তারা একটি ঝুঁকিপূর্ণ প্ল্যান করে, পেপার গুদাম থেকে চুরি। আনিশ এবং তার গ্যাংয়ের সঙ্গে মিলে তারা রেড করে এবং কোনো সন্দেহ ছাড়াই ঠিক সেই কাগজ বের করে আনে। এরপর প্রিন্টিং পুরো স্পিডে শুরু হয় এবং প্রথম ডেলিভারিতে কোটি টাকার নোট প্রিন্ট করা হয়, যার বদলে তারা পায় 50 লাখ টাকা। ধীরে ধীরে তাদের নাম আন্ডারগ্রাউন্ড দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সানি রাতভর প্রিন্টিং করে আর টাকার বৃষ্টি হতে থাকে। একদিন রেস্টুরেন্টে সানি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডিনার করছে। সেখানেই মেঘাও আসে। বিল দেওয়ার সময় একটি নকল নোট মেঘার হাতে চলে যায়। মেঘা নোটটা ছুঁয়েই বুঝে যায় কিছু একটা গন্ডগোল আছে। সে বাড়ি গিয়ে মেশিনে টেস্ট করে, কিন্তু অবাক হয়ে দেখে মেশিনও ফেল করছে। তখন সে বুঝে যায় এটা কোনো সাধারণ গ্যাং নয়, এটা কোনো হাই লেভেল আর্টিস্টের কাজ। অন্যদিকে মাইকেলের টিমও সক্রিয় হয়ে ওঠে। তাদের মূল লক্ষ্য মনসুর দালাল এবং তার নেটওয়ার্ক। শেষ পর্যন্ত মেঘাও মাইকেলের টিমে যোগ দেয়। শুরুতে মাইকেল তাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু মেঘা হাল ছাড়ে না। সে নিজেই ইনভেস্টিগেশন শুরু করে, প্রিন্টিং প্রেসের লিস্ট বের করে এবং পারমিশন ছাড়াই রেড করে। এই রেড সরাসরি সানির প্রেসে পৌঁছে যায়। ভেতরে সানি আর ফিরোজ টাকা প্রিন্ট করছে আর বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খুব টান হয়ে যায়। সানির কাকা পুলিশকে বাইরে আটকে রাখে, আর ভিতরে সানি আর ফিরোজ সব প্রমাণ মুছে ফেলে। মেঘা যখন ভিতরে ঢোকে তখন সব পরিষ্কার হয়ে যায়, কিন্তু সে নিশ্চিত হয়ে যায় যে সে সঠিক পথেই আছে। এরপর সানি আর ফিরোজ আরও একটি বড় অর্ডার নেয় সুরাটে ডেলিভারির জন্য। পথে পুলিশ তাদের গাড়ি থামায়, কিন্তু সানি গাড়িতে মদ রেখে দেয়। পুলিশ এটাকে শুধু স্মাগলিং ভেবে সামান্য ঘুষ নিয়ে ছেড়ে দেয় এবং তারা ডেলিভারি সম্পন্ন করে। সফলতার পর তারা পার্টি করে, কিন্তু এই আনন্দ বেশি দিন টেকে না, কারণ বাড়িতে সানির দাদুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই ঘটনা সানিকে ভেতর থেকে ভেঙে দেয় এবং সে এই অবৈধ জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আবার নিজের পুরনো জীবন, আর্ট এবং পেইন্টিংয়ে ফিরে যেতে চায়। কিন্তু সত্য হল, একবার টাকা আর ক্ষমতার স্বাদ পেলে তা ছাড়া সহজ নয়। একদিন সানি জানতে পারে তার দাদু বাড়ি থেকে নিখোঁজ। তারা পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ উল্টো তাদেরই সন্দেহ করে আটকে রাখে। কিছুক্ষণ পর সানির কাকা এসে জানান যে দাদু ফিরে এসেছে। তখন বোঝা যায় দাদুর মানসিক অবস্থা খারাপ হচ্ছে, তিনি অনেক কিছু ভুলে যাচ্ছেন। সানি তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে সে সব ছেড়ে আবার সোজা জীবনে ফিরবে। অন্যদিকে মেঘার ইনভেনশন ধন রক্ষক অবশেষে সরকারের অনুমোদন পায়। সিদ্ধান্ত হয় এটি দেশের সব ব্যাংক এবং এটিএমে বসানো হবে। এতে নকল কারেন্সি র্যাকেটের ওপর বড় আঘাত লাগে এবং অনেক সিন্ডিকেট ধরা পড়তে শুরু করে। কিন্তু গল্পের টুইস্ট তখনও বাকি।
দুবাইতে থাকা মানসুর দালাল এইসব দেখে চিন্তিত হয়ে পড়ে। তার পুরো ব্যবসা হুমকির মুখে। তখন তার লোক জিতু কাকা তাকে সানি বানানো 500 টাকার নোটের কথা জানায়, যা কোনো মেশিনও ধরতে পারে না। এটা শুনেই মানসুর বলে এই আর্টিস্ট তার চাই। পরের দিনই সানি এবং ফিরোজকে অপহরণ করা হয়। মানসুর তাদের সামনে একটি 2000 টাকার নোট রেখে জিজ্ঞাসা করে এতে সমস্যা কি। সানি শান্তভাবে বলে পেপার পারফেক্ট, কিন্তু মাইক্রো প্রিন্টিং এবং ওয়াটারমার্কের সমস্যা আছে। এটা শুধু একজন আসল আর্টিস্টই ঠিক করতে পারে। মনসুর ইমপ্রেস হয় এবং সানিকে অফার দেয়, তুমি ডিজাইন দাও, আমি টেকনোলজি দেব, আর আমরা একসাথে বিশ্বের সবচেয়ে বড় খেলা খেলব। সানি প্রথমে না করে, কিন্তু মনসুরের জোরে রাজি হতে বাধ্য হয়। সে বুঝতে পারে কাজটা খুব ঝুঁকিপূর্ণ, কারণ 2000 টাকার নোটের ডিটেলিং প্রায় অসম্ভব। তবুও সে কঠোর পরিশ্রম করে, বারবার ব্যর্থ হয়, মেশিন নোট রিজেক্ট করে। কিন্তু শেষ পর্যন্ত সে এমন একটি সুপার নোট তৈরি করে যা ধানরাক্ষক সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। মনসুর এবং তার ডিস্ট্রিবিউটর বিলাল এটি দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে মাইকেল জানতে পারে বিলাল বাংলাদেশে একটি বড় শিপমেন্টে লুকিয়ে আছে। সে একটি রিস্কি মিশন প্ল্যান করে এবং সাহায্যের জন্য তিওয়ারিকে কন্ট্যাক্ট করে, যে দ্য ফ্যামিলি ম্যানের চরিত্র। এই সংযোগের মাধ্যমে একটি সিক্রেট অপারেশন শুরু হয়। অনেক সংগ্রামের পর মাইকেল বিলালকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে বিলাল সব সত্য বলে দেয়। মাইকেল যখন সেই নকল নোট টেস্ট করে, সে নিজেই অবাক হয়ে যায়। মেশিন সেটাকে ডিটেক্ট করতে পারে না। এর মানে হলো, যদি এই নোটগুলো বাজারে চলে আসে তাহলে পুরো অর্থনীতি কেঁপে উঠতে পারে। এদিকে মনসুর বুঝে যায় যে বিলাল ধরা পড়ে গেছে। এখন তার একজন নতুন লোকের দরকার, আর সে সানিকেই রিপ্লেসমেন্ট হিসেবে বেছে নেয়। সানি এখন লোভে পুরোপুরি ডুবে গেছে, আর এখান থেকেই সে আরও একটি বিপজ্জনক পদক্ষেপ নেয়। সে মেঘার খুব কাছাকাছি আসে এবং ধীরে ধীরে তার বিশ্বাস জিতে নেয়। তার জন্য বাড়ি পর্যন্ত ব্যবস্থা করে, আর একদিন তার ফোন ব্যবহার করে তাতে ভাইরাস ইনস্টল করে দেয়। এখন সানি মেঘা এবং তার টিমের সব ইনফরমেশন পেতে শুরু করে। একদিকে প্রেমের নাটক আর অন্যদিকে স্পাইং। এদিকে বিলালও ডাবল গেম খেলছে, মনসুরের ইনফরমেশন মাইকেলের কাছে পৌঁছে দিচ্ছে। এই সময়ে একটি শকিং খবর আসে, 12,000 কোটি টাকার নকল নোট ভারতে ঢুকতে চলেছে। এটা শুনে সবাই অ্যালার্ট হয়ে যায়। পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সি পুরোপুরি সক্রিয় হয়ে পড়ে। কিন্তু মনসুর আর সানিও কম নয়, তারা একটি মাস্টার প্ল্যান বানায়। সরাসরি টাকা আনা ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা শিপমেন্টকে আলাদা আলাদা ভাগে পাঠায়, যাতে পুলিশ বিভ্রান্ত হয়ে যায়। তারপর কন্টেইনারে জিপিএস লাগিয়ে সেটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, আর খালি জাহাজ বন্দরে পাঠানো হয়। পরে অন্য একটি টিম সেই কন্টেইনার উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এইভাবেই পুরো 12,000 কোটি টাকার নকল নোট ভারতে ঢুকে যায়। এখন সানি এবং ফিরোজ বিলাসবহুল জীবন কাটাতে শুরু করে। টাকা, ক্ষমতা সব তাদের হাতে। কিন্তু গল্পের শেষ এখনও বাকি। মেঘা ধীরে ধীরে প্যাটার্ন বুঝতে শুরু করে। সে বলে প্রতিটি আর্টিস্ট তার পরিচয় নিজের কাজের মধ্যেই লুকিয়ে রাখে, আর সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। এই কথা শুনে সানি কিছুটা নড়ে যায়। অন্যদিকে মাইকেল মন্ত্রীকে পুরো পরিস্থিতি জানায়, কিন্তু মন্ত্রী এখনও বিষয়টিকে হালকাভাবে নেয়, কারণ তার কাছে ধনরক্ষক মতো সিস্টেম আছে। কিন্তু মেঘা সত্যিটা জানে, এটা কোনো সাধারণ নকল নোট নয়। এটা এতটাই পারফেক্ট যে কোনো মেশিনও এটাকে ধরতে পারে না। এখন একটাই প্রশ্ন, যখন নকল আর আসলের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, তাহলে সত্যকে চিনবে কে? সরকার বুঝতে পারে যদি এই সুপার ফেক নোট বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে সিস্টেম এটাকে ডিটেক্টই করতে পারবে না। তাই মন্ত্রীর ওপর প্রচণ্ড চাপ পড়ে। সে বুঝে যায় যেভাবেই হোক এই নকল কারেন্সির ডিস্ট্রিবিউশন থামাতে হবে। এদিকে সানি এবং ফিরোজও সমস্যায় পড়ে। এত বড় অঙ্ক, 12,000 কোটি, বাজারে ছড়ানো সহজ নয়। তারা ছোট ছোট এলাকায় বিতরণ করার চেষ্টা করে, কিন্তু পুরো টাকার খুব সামান্য অংশও কভার করতে পারছে না। এটা দেখে মনসুর রেগে যায় এবং সানিকে হুমকি দেয়, যত দ্রুত সম্ভব টাকা বাজারে ছড়াও, না হলে সব শেষ। চাপ ক্রমেই বাড়তে থাকে। এদিকে মেঘা পুরনো 500 টাকার নকল নোট এবং নতুন 2000 টাকার সুপার নোট তুলনা করে একটি শকিং বিষয় খুঁজে পায়। দুটোতেই একই আর্টিস্টের সিগনেচার প্যাটার্ন আছে। তার মনে পড়ে কিছুদিন আগে সুরাটের এক এমএলএর বাড়ি থেকেও এমন 500 টাকার নকল নোট পাওয়া গিয়েছিল। এটা একটি বড় লিড হয়ে যায়। সে দ্রুত এই তথ্য মাইকেলকে জানায়। মাইকেল দেরি না করে সুরাটে পৌঁছে এমএলএর সঙ্গে ডিল করে। সহযোগিতা করলে তাকে এই কেস থেকে মুক্তি দেওয়া হবে। এমএলএ বাধ্য হয়ে রাজি হয়।
কিন্তু মাইকেল জানে পলিটিক্যাল প্রেশার অনেক বেশি, এই কেস সহজ নয়। তাই সে একটি বড় সিদ্ধান্ত নেয়। মিডিয়ায় ফাঁস করে দেয় 12,000 কোটি টাকার নকল কারেন্সি স্ক্যামের খবর। এই খবর প্রকাশ হতেই পুরো সিস্টেম কেঁপে ওঠে। মন্ত্রীর ওপর এত চাপ পড়ে যে তাকে দ্রুত অ্যাকশন নিতে হয়। সুরাটের এমএলএকেও অফিসিয়ালি কেসে অন্তর্ভুক্ত করা হয়। এখন টার্গেট স্পষ্ট, আর্টিস্টকে জীবিত ধরতে হবে। এদিকে এমএলএ নিজে বাঁচার জন্য ডিলারকে ফোন করে বলে, আর্টিস্টকে খুঁজে বের করো এবং আমার কাছে নিয়ে এসো, কারণ আরেকটা বড় অর্ডার প্রস্তুত। ডিলার আবার সানিকে কল করে ডেলিভারির কথা বলে, কিন্তু সানির সন্দেহ হয় এবং সে এই ডিল করতে চায় না। তবে ফিরোজ জোর করে তাকে রাজি করায়। শেষ পর্যন্ত সানি রাজি হয়ে যায়। এখন মাইকেলের পুরো টিম সানিকে ধরার জন্য প্রস্তুত। ডিল হবে একটি শপিং মলে। প্ল্যান অনুযায়ী মেঘা যাবে টাকা নিতে। এদিকে মলে পৌঁছে সানি ফোন করে মনসুরকে জানায়, কিন্তু সে দেখতে পায় মেঘা টাকা নিতে এসেছে। সে দ্রুত একটি ক্যাব পরে যাতে মেঘা তাকে চিনতে না পারে, এবং ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা বুঝে গেছে এটা একটা ফাঁদ। সে তাদের গাড়ি বদলে ফেলে এবং একটি ক্লিনিং কোম্পানির ড্রেস পরে নেয়। কিন্তু ঠিক তখনই মাইকেল সেখানে এসে তাদের থামিয়ে দেয়, তাদের আইডি কার্ড চায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই মাইকেলকে ধাক্কা দিয়ে তারা দুজন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর সানি আর ফিরোজ ট্রাফিকে আটকে যায়। পুলিশ প্রায় ধরে ফেলবে এমন সময় সানি একটি পরিকল্পনা করে। ট্রাফিক খোলার সাথে সাথেই সে ফিরোজকে বলে গাড়ির পেছন থেকে সব নকল নোট রাস্তার উপর ফেলে দিতে, আর সঙ্গে সঙ্গে চারপাশের লোকজন গাড়ি থামিয়ে টাকা কুড়োতে শুরু করে। ভয়াবহ ট্রাফিক জ্যাম তৈরি হয়ে যায়। পুলিশের গাড়িও সেই জ্যামে আটকে পড়ে। আর এই বিশৃঙ্খলার মাঝেই সানি আর ফিরোজ দুজনেই পালিয়ে যায়। এবার মাইকেল রেগে গিয়ে মনসুরের সব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেয়। এটা দেখে মনসুরও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। মাইকেল এখানেই থামে না, সে একজন স্কেচ আর্টিস্টকে ডেকে সিসিটিভি ফুটেজ থেকে সানির স্কেচ বানানোর চেষ্টা করে। অন্যদিকে মনসুর তার লোকদের বলে সানি আর ফিরোজকে মেরে ফেলতে, কারণ তারা এখন মনসুর সম্পর্কে সবকিছু জেনে গেছে। এরপর মনসুরের লোকেরা সানি আর ফিরোজকে ধরে নিয়ে যায়, এবং যখনই তাদের মারার প্রস্তুতি নেয় ঠিক তখনই অনিশ তার লোকজন নিয়ে সেখানে এসে সানি আর ফিরোজকে বাঁচিয়ে দেয়। এই খবর পেয়ে মনসুর আরও বেশি রেগে যায় এবং সানির দাদুকে তাদের ম্যাগাজিন অফিসে আগুন লাগিয়ে মেরে ফেলে। সানি আর ফিরোজ যখন ট্রেন ধরে পালাতে যাচ্ছিল তখন তারা এই খবর পায়। সানি কিছুক্ষণ থেমে যায় এবং ফিরোজকে স্টেশনে অপেক্ষা করতে বলে নিজে চলে যায়। এরপর সানি নকল টাকার গুদামে পৌঁছে যায় এবং সেখানে মনসুরের সব লোককে মেরে ফেলে। তারপর সে মনসুরকে ভিডিও কল করে এবং রেগে বলে সে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার দাদুকে মারা কোনোভাবেই মেনে নিতে পারে না। এরপর সে সব নকল নোটে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে মনসুর সম্পূর্ণ ভেঙে পড়ে। অন্যদিকে সানির স্কেচও প্রায় শেষের দিকে পৌঁছে যায়। এখন কি সে মেঘার হাতে ধরা পড়বে? এদিকে ফিরোজও সানির জন্য অপেক্ষা করতে করতে ট্রেনে উঠে পড়ে। আর এইভাবেই এই ওয়েব সিরিজের সিজন 1 শেষ হয়। এই পুরো গল্প থেকে আমরা শিখি, টাকা শুধু কাগজের টুকরো নয়, তার পেছনে থাকে ক্ষমতা, লোভ আর এমন এক ক্ষুধা যা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে বদলে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এই খেলায় শুধু নকল আর আসল নোটই নয়, মানুষের মুখ আর উদ্দেশ্যও নকল হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।